ভারতের জন্য বাংলাদেশ ছিল একটা দুধের গাই, খালি দুয়াইতো দুধ দুয়াইতো আর খাইতো। লালমনিরহাট বিমান ঘাঁটি নিয়ে ভারতের আপত্তির মূল কারণ হচ্ছে এই বিশাল বিমান ঘাঁটিটি ভারতের চিকেন নেকের খুবই কাছাকাছি অবস্থান হলেও ভৌগোলিক কারণে ভারত আর্টিলারি দিয়ে এই বিমান ঘাঁটি ধ্বংস করতে পারবে না। এর কারণ লালমনিরহাটের সীমান্তের ওপারে তিস্তা নদীর অববাহিকায় ঘন বন জঙ্গল দিয়ে ঘেরা, এজন্য সেখানে স্থলপথে সেনা মুভমেন্ট করা অত্যন্ত কঠিন। অপরদিকে বাংলাদেশ বিমান ঘাঁটি ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের মধ্যে শিলিগুড়ি করিডোর ধ্বংস করে দিতে পারবে। এতে করে ভারতের সাথে দেশটির পূর্বাঞ্চলীয় 7 রাজ্যের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। লালমনিরহাটের বিমান ঘাঁটি নিয়ে ভারতের সবচেয়ে বড় ভয়ের কারণ এই বিমান ঘাঁটিতে আধুনিকায়ন এবং সংস্কার কাজ করবে চীনের প্রতিষ্ঠান। এটি নিয়ে ভারত তীব্র আপত্তি জানালেও তাতে বাংলাদেশ খুব একটা পাত্তা দেয়নি। উল্লেখযোগ্য আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। জামাতে ইসলাম থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলকে ফাঁসি দিয়ে মেরেছেন শেখ হাসিনা। এটা বলতে বলতেই ছাত্র সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কেঁদে দিলেন এবং কঠিন হুঙ্কার জানালেন, যতদিন পর্যন্ত শেখ হাসিনাকে এই দেশের মাটিতে আনা হবে না এবং তার শাস্তি নিশ্চিত করা হবে না, অতদিন তারা রাজপথ ছাড়বে না, তাদেরকে রাজপথ থেকে দমাতে কেউ পারবে না, এরকম হুঙ্কার দিলেন হাসনাত আব্দুল্লাহ। আমরা আপনাদেরকে বলতে চাই, মন্ত্রিত্বের লোভে, ক্ষমতার লোভে, সংসদে যাওয়ার লোভে আপনি যদি মনে করে থাকেন এই আহতরা রাস্তায় রক্ত দিয়েছে এবং এই রক্তের উপর, এই পিচ্ছিল রক্তের উপর দিয়ে আপনি সংসদে যাবেন, তাহলে মনে রাখবেন জাতীয় বেঈমান হিসেবে পরিচিত হবেন। বিএনপিকে হাসনাত আব্দুল্লাহ ঠিক এভাবেই হুঙ্কার জানালেন, কেননা বিএনপি কিছুদিন আগে বলেছেন দলকে অবৈধ ঘোষণা করবেন না, তাদেরকেও নির্বাচনের জন্য সুযোগ দেবেন। অথচ তিনি স্বৈরাচারিত্ব করেছেন পুরো বাংলাদেশে। তাদেরকে কিভাবে এই বাংলাদেশের নির্বাচনের জন্য সুযোগ দেয়া হয় এটাই যেন জানার আগ্রহ তার। এটা বলেই বিএনপিকে কঠিন ধোলাই করলেন হাসনাত আব্দুল্লাহ। তাদের সাথে শুধু জনগণ থাকবে, বাকিদের অবস্থা হবে ওই খুনি হাসিনার মতো। ভারতকে একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তখনই হবে যখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সম্মানের, যখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সমতার। এদিকে লালমনিরহাট জেলার মধ্যে এশিয়ার বৃহত্তম বিমান ঘাঁটি রয়েছে, আর এটাই যখন বিমান ঘাঁটি চালু করতে যাচ্ছেন ডক্টর ইউনূস, তখনই যেন গায়ে কাঁটা দিয়ে উঠছে ভারতের, এবং ভারতের এটা হুমকির মুখে পড়ে যাচ্ছে। যদি এই বিমান ঘাঁটিটা নির্মাণ হয় তাহলে ভারত কোনোভাবেই বাংলাদেশে আক্রমণ করতে পারবে না, আর কখনো বাংলাদেশ ভারতের কাছে মাথা নত করে থাকতে হবে না। আর এটাই যেন ভারত চাচ্ছে না দর্শক। এজন্যই ভারত এখন উঠে পড়ে লেগেছে বাংলাদেশের ক্ষতি করতে। কিন্তু ডক্টর ইউনূস যেভাবে আন্তর্জাতিকভাবে কাজ করছেন তার কোনো রকম ক্ষতি করতে পারবেন না, কেননা চীন এই বিমান ঘাঁটিতে দেওয়ার জন্য, নতুন করে পুনরুদ্ধার করার জন্য চীন সাহায্য করতে চেয়েছেন। আর এটাই যেন ভারতের জন্য গায়ে কাঁটা দিয়ে উঠেছে এবং ভারতের বিপদের সম্মুখীন হতে চলেছে। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবে ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, কেননা ভারতও বুঝতে পারছেন শেখ হাসিনা যদি বাংলাদেশে প্রত্যাবর্তন না করে তাহলে ভারতের জন্য খুবই বড় একটি ভয়ঙ্কর রূপ ধারণ করবে বাংলাদেশ। হয়তোবা বাংলাদেশ আর মাথা নত করে থাকবে না ভারতের কাছে, আর এটাই চান না মোদি। 2024-এ একটা ফ্যাসিস্ট সরকারের অধীনে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, বেঁচে থাকার অধিকার সবই হরণ করা হয়েছে। সারা বাংলাদেশ জ্বলছে। আজকে এমন একটা সরকার ক্ষমতায় যাদের হাতে এদেশে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে। যত ধরনের গুজব থেকে শুরু করে বিভিন্ন কথাবার্তা ছাড়ছেন শেখ হাসিনা, কিন্তু কোনো কথাই যেন কাজ হচ্ছে না বাংলাদেশে। কেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস খুব দক্ষতার সহিত আন্তর্জাতিকভাবে বুদ্ধির পরামর্শ নিয়ে বাংলাদেশ চালাচ্ছেন, আর বাংলাদেশ এগিয়ে যাচ্ছেন দ্রুত গতিতে। চেষ্টা করব সেগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি। ভারত কিন্তু বাটে পড়ে গেছে দর্শক। আজকে আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাবো, যেটা দেখার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন ভারত কিভাবে যে বাংলাদেশের কাছে বাটে পড়ে গেল, আর এটা দেখার পর আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তাই আমি মনে করবো না টেনে সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। ডক্টর ইউনূস এত সুন্দর করে একটা খেল দেখাইলেন বাংলাদেশে থেকে, জাস্ট এখন প্রাউড করতেছি আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে। তাকে এবার সরকার প্রধান হিসেবে, অর্থাৎ উপদেষ্টা হিসেবে, প্রধান উপদেষ্টা হিসেবে পেয়ে আমরা নাগরিক হিসেবে আসলেই গর্ববোধ করি। কেননা
তার জন্যেই এটা সম্ভব হয়েছে। দর্শক, শেখ হাসিনাকে কঠিন হুঁশিয়ারি এবং ভারতকে হুঁশিয়ারি শুরু করে এবং কিভাবে ভারতকে একটা কঠিন বাটের মধ্যে ফেলাইলেন ডক্টর ইউনূস, আজকের প্রতিবেদনটি, ভাইয়ের প্রতিবেদনটি দেখার পর আপনার মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চলুন আমরা সরাসরি এই ভিডিওটি দেখে নেই। বিমান বাহিনীর জন্য লালমনিরহাটে নির্মাণ করা হচ্ছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি। এই বিমান ঘাঁটিটি ভারতের শিলিগুড়ি করিডোর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে অবস্থিত। ভারতের চিকেন নেকের এত কাছাকাছি বিমান ঘাঁটি নির্মাণ করায় এরই মধ্যে আপত্তি জানিয়েছে ভারত। শিলিগুড়ি করিডোরের অত্যন্ত শুরু এই চিকেন নেক দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের সাথে যোগাযোগ রক্ষা করে। বাংলাদেশের কৌশলগত নিরাপত্তার জন্য লালমনিরহাট বিমান ঘাঁটিটি খুবই গুরুত্বপূর্ণ। এই বিমান ঘাঁটি ভারতের চিকেন নেকের উপর নিঃশ্বাস ফেলছে। প্রিয় দর্শক, আজকের প্রতিবেদনটি সাজিয়েছি নির্মিতব্য লালমনিরহাটের বিমান ঘাঁটির আদ্যপান্ত নিয়ে। ভারতের দুশ্চিন্তার কারণ কেন, এই বিমান ঘাঁটি নিয়ে ভারতের উপর কতটা প্রভাব বিস্তার করতে পারবে বাংলাদেশ, এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। পুরো ভিডিওটি দেখলে জানতে পারবেন জটিল কিছু প্রশ্নের উত্তর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। লালমনিরহাটের বিশাল এই বিমান ঘাটির ইতিহাস আজ থেকে প্রায় 100 বছরের পুরনো। 1931 সালে ব্রিটিশ সরকার এই বিমান ঘাঁটি নির্মাণ করে। শুধু তাই নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে এই বিমান ঘাঁটিটি ছিল মিত্র বাহিনীর একমাত্র ভরসার স্থল। পরবর্তীতে 1947 সালের দিকে বিমান ঘাঁটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয় লালমনিরহাট বিমান ঘাঁটিতে। কিন্তু শেষ পর্যন্ত ভারতের আপত্তির কারণে লালমনিরহাটের বিমান ঘাঁটি স্থাপনের কাজ বন্ধ রাখা হয়। এরপর থেকেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি। লালমনিরহাট বিমান ঘাঁটির আয়তন প্রায় 2000 একর। এই বিমানবন্দরে 4 কিলোমিটারের বেশি রানওয়ে আছে। বিশাল এই বিমানবন্দর থেকে অসংখ্য যুদ্ধ বিমান অপারেট করা সম্ভব, যেটি ভারতের দুশ্চিন্তার অন্যতম কারণ। লালমনিরহাট বিমান ঘাঁটিটি এতটাই বিশাল যে এই ঘাঁটি থেকে কমপক্ষে 50 থেকে 70টি যুদ্ধ বিমান একসাথে উড্ডয়ন করতে পারবে। লালমনিরহাট বিমান ঘাঁটির আয়তন বিশাল হওয়ার কারণে এই বিমান ঘাঁটিকে 3টি অংশে বিভক্ত করা হবে। একটি অংশে সব সময় মোতায়েন থাকবে বাংলাদেশের যুদ্ধ বিমানগুলো, অপর একটি অংশ ব্যবহার করা হবে সাধারণ যাত্রীবাহী বিমানগুলো এবং শেষ অংশ ব্যবহার করা হবে বিমান বাহিনীর পাইলটদের শিক্ষা প্রশিক্ষণ এবং মেইনটেনেন্স পরবর্তী উড্ডয়ন কার্যক্রমের জন্য। তবে যুদ্ধকালীন সময়ে পরিপূর্ণ বিমান ঘাঁটি ব্যবহার করবে বাংলাদেশ এয়ারফোর্স। বাংলাদেশের বিমান বাহিনী খুব শীঘ্রই এই বিমান ঘাঁটিটি চালু করবে বলে জানা গেছে। এটি চালু করতে এরই মধ্যে পুরোদমে কাজ শুরু করেছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়। পতিত শেখ হাসিনা সরকারের সময় ভারতের চাপে এই বিমানবন্দরের কাজ বন্ধ হয়ে যায়। তবে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে এই বিমানবন্দর নির্মাণের কাজ দ্রুততার সাথে এগিয়ে চলছে। এই বিমান ঘাঁটিটি চালু হলে ভারত বাংলাদেশের অনেক হিসাব নিকাশ পাল্টে যাবে। চাইলেই বাংলাদেশের উপর হামলা করা আর কখনোই সম্ভব হবে না, কারণ ভারত বাংলাদেশের উপর হামলা চালাতে গেলেই খুব অল্প সময়ে এই বিমান ঘাঁটিটি ব্যবহার করে তাদের চিকেন নেক বন্ধ করে দিতে পারবে বাংলাদেশ। এছাড়া লালমনিরহাটে নির্মাণ করা হচ্ছে বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড এরোনটিক্যাল বিশ্ববিদ্যালয়। এর মধ্যে এই বিশ্ববিদ্যালয়টিকে আধুনিকায়নের প্রযুক্তিগত সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স। এছাড়া বিদেশি বিমানের রক্ষণাবেক্ষণ এবং মেরামতের জন্য একটি কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ। লালমনিরহাটের বিমান ঘাঁটিতে সৌদি আরব, চীন, আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, কাতার সহ বিভিন্ন দেশ এই প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে, কারণ এই বিমানবন্দরটিকে আন্তর্জাতিক হাব হিসেবে গড়ে তুলতে চায় বাংলাদেশ। একটি বিমান ঘাঁটি নির্মাণের জন্য 400 থেকে 500 একর জমি যথেষ্ট। সেক্ষেত্রে লালমনিরহাট বিমান ঘাঁটি 3 ভাগে বিভক্ত হলেও 700 একর জমি পাবে বাংলাদেশ এয়ারফোর্স। লালমনিরহাট বিমান ঘাঁটি নিয়ে ভারতের আপত্তির মূল কারণ হচ্ছে এই বিশাল বিমান ঘাঁটিটি ভারতের চিকেন নেকের খুবই কাছাকাছি অবস্থান হলেও ভৌগোলিক কারণে ভারত আর্টিলারি দিয়ে এই বিমান ঘাঁটি ধ্বংস করতে পারবে না। এর কারণ লালমনিরহাটের সীমান্তের ওপারে তিস্তা নদীর অববাহিকায় ঘন বন জঙ্গল দিয়ে ঘেরা। এজন্য সেখানে স্থলপথে সেনা মুভমেন্ট করা অত্যন্ত কঠিন। অপরদিকে বাংলাদেশ বিমান ঘাঁটি ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের মধ্যে শিলিগুড়ি করিডোর ধ্বংস করে দিতে পারবে। এতে করে ভারতের সাথে দেশটির পূর্বাঞ্চলীয় 7 রাজ্যের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। লালমনিরহাটের বিমান ঘাঁটি নিয়ে ভারতের সবচেয়ে বড় হওয়ার কারণ এই বিমান ঘাঁটিতে আধুনিকায়ন এবং সংস্কার কাজ করবে চীনের প্রতিষ্ঠান। এটি নিয়ে ভারত তীব্র আপত্তি জানালেও তাতে বাংলাদেশ খুব একটা পাত্তা দেয়নি। ভারতের 7 সিস্টার্স বা পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের আয়তন 2,62,184 বর্গ কিলোমিটার। আয়তনে বাংলাদেশ থেকেও দ্বিগুণ বড়। শিলিগুড়ি করিডোরের কাছে ভারতের সবচেয়ে নিকটতম দূরত্বের বিমান ঘাঁটি হচ্ছে হাসিমারা বিমান ঘাঁটি। ভারতের হাসিমারা বিমান ঘাঁটি থেকে বাংলাদেশ সীমান্তের দূরত্ব 120 কিলোমিটার। লালমনিরহাট থেকে শিলিগুড়ি করিডোরের দূরত্ব মাত্র 12 কিলোমিটার। তাছাড়া হাসিমারা বিমান ঘাঁটির রানওয়ে 2.1 কিলোমিটার, যেখানে লালমনিরহাটের রানওয়ের আয়তন 4 কিলোমিটারের বেশি।
আয়তনে হাসিমারা বিমান ঘাঁটি বাংলাদেশের লালমনিরহাট বিমান ঘাঁটি থেকে দ্বিগুণেরও বেশি বড়। এই বিমান ঘাঁটির নির্মাণ কাজ শেষ হলে নিশ্চিতভাবেই বলা যায় চাপে পড়বে ভারত। 2028 সাল নাগাদ এই বিমান ঘাঁটির কার্যক্রম পরিপূর্ণভাবে শুরু হওয়ার কথা রয়েছে। লালমনিরহাট বিমান ঘাঁটি বাংলাদেশের কৌশলগত নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশকে এশিয়ার আঞ্চলিক হাব হিসেবেও গড়ে তুলবে। লালমনিরহাট বিমান ঘাঁটি ব্যবহার করে চীন, ভুটান, নেপাল, থাইল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন দেশ তাদের পণ্য পরিবহন করতে পারবে। তাছাড়া লালমনিরহাটের ভৌগোলিক অবস্থান এমন একটি অঞ্চলে যা এশিয়ার গুরুত্বপূর্ণ বিমান পথের অনেক কাছাকাছি। এই বিমানবন্দরটির কাজ শেষ হলে এটি দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগ স্থল হিসেবে কাজ করবে। রাষ্ট্র দল বেঁধে বাংলাদেশের বিরুদ্ধে লাগিছে। এর লক্ষ্য হাসিনাকে বা আওয়ামী লীগকে ক্ষমতা ফিরিয়ে নিয়ে আসা না, তার উদ্দেশ্য আরো গভীর। অনেকের মনে শঙ্কা কি হইতে যাইতেছে, পাঙ্গু সুশীলেরা কেউ কেউ কইতেছে আমরা নাকি যুদ্ধ বাধাই দিতেছি। যাই হোক, ওদের সাথে আলাপে আর না যাই, ভাবতে এমন আমি যাইয়া কই আসছি ইন্ডিয়ান পলিটিশিয়ানদের আর মিডিয়াগুলোকে সারাক্ষণ বাংলাদেশের পন্দে আঙ্গুল দিতে। যাই হোক, আলাপে যাওয়ার আগে একটা ভালো ঘোষণা দিয়ে নিই। আগামী 20 ডিসেম্বর জুলাই আগস্ট বিপ্লবের লেনিনগ্রাদ যাত্রাবাড়িতে সামাজিক জিয়াফত অনুষ্ঠিত হবে। যাত্রাবাড়ির কথা মনে আছে? যাত্রাবাড়ি আমাদের প্রতিরোধ জ্বালায় রাখছিল, তারা কখনো পরাজিত হয় নাই। এবং ওই বীরদের আমরা ওই সামাজিক জিয়াফতের মাধ্যমে আমরা রিকগনাইজ করতে চাই, ওনাদের সাথে সেলিব্রেট করতে চাই রাজপথের যোদ্ধাদের নিয়ে। হ্যাঁ, 10টা গরু ফেলাবো, হিন্দু ভাইদের জন্য খাসির ব্যবস্থা থাকবে, বিপ্লবের র‍্যাপ সঙ্গীত হবে, কাওয়ালি হবে, আহত আর শহীদ পরিবার সবাই থাকবেন এখানে। যাত্রাবাড়ি অঞ্চলের সমস্ত মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা থাকবেন, আপনাদের ভূমিকাই ছিল মূল ওইখানে, আমরা এটা জানি। থাকবেন, দাওয়াত রাখলাম। চেষ্টা করবো আহত আর শহীদ পরিবারগুলোকে আর্থিক সাহায্য করতে, যদি পর্যাপ্ত ফান্ড সংগ্রহ করতে পারি। 10টা গরু কলে প্রথম দিনই ম্যানেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, বাকিগুলো ম্যানেজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই সামাজিক জিয়াফতের কর্মসূচি চলমান থাকবে। এক এক অঞ্চলে, যে সমস্ত অঞ্চলে প্রতিরোধ হয়েছে আমরা যাব এই সামাজিক জিয়াফতের কর্মসূচি নিয়ে। যেই সব জায়গায় প্রবল প্রতিরোধ যুদ্ধ হয়েছে সেই সব জায়গায় অগ্রাধিকার থাকবে। মুক্ত হস্তে সামাজিক জিয়াফত সফল করার জন্য দান করেন, চান্দা রেডি করেন, কেমনে দেবেন জানাই দিতেছি। যারা রান্না করতে পারবেন, গোস্ত কাটাকুটি করতে পারবেন, জব দিতে পারবেন, আগে থেকে যোগাযোগ করেন আমাদের টিমের সাথে। এখন কইবেন টিম কই? এই যে বাংলাদেশের জনগণ পেজ, এটা লাইক দিবেন। আর এই যে আবু মুস্তাফিজ শাপলু, এডিটর সাহেব, শাপলুর প্রোফাইল থেকে দেখায় দেন পেজের পোস্টগুলা, তাহলে ওই যে ফেক পেজে যায়, ফেক প্রোফাইলে যায় আবার ল্যান্ড করবে না। যাই হোক, লাগে যোগাযোগ রাখবেন। এই সামাজিক জিয়াফতের মাঠের কমান্ডার হইতেছে আবু মুস্তাফিজ শাপলু। এইবার আসেন এই পশ্চিমবঙ্গের মিডিয়া নিয়ে। তার আগে এনে আলাপ কইরা নিই যে এই যে পশ্চিমবঙ্গের মানুষ আসলে বাংলাদেশ সম্পর্কে কি ভাবে। আমরা এটা ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের সময় দেখেছিলাম, বাট একটু শুনেন এই সময়কার কথা শুনেন। সুদা বল ভাই, বাংলাদেশ তোমার কেমন লাগে? বাংলাদেশ তো ভিখারি, তুই নিজেই দেখ। মা গো, বাবা গো, দুটো ভিক্ষে দিন। মায়েরা, ভাইরা, বোনেরা, দিদিরা দুটো ভিক্ষে দিয়ে যান। আচ্ছা, তাইলে এবার আমরা দেখি, তাই না, কেমন ভিখারিকে কে কাকে খাওয়ায়। এবার দেখি ওদের ব্যবসার অবস্থা কেমন। দেয়ালে পিঠ থেকে গেছে, কারণ প্রায় 3 মাস ধরে একই রকমের অবস্থা চলছে। মানে ডেভেলপ তো হচ্ছে না, মানে ডে বাই ডে আমরা পরিস্থিতির দিকে এমন মানে ব্যাক পজিশনে গেছি, বলতে গেলে আজকের বাজারে আজকের দিনে একবার দেয়ালে পিঠ থেকে গেছে। সবথেকে বেশি সাফার আমরা নিউ মার্কেট চত্বরে, আমরা যারা এই টুরিস্ট ব্যবসার সাথে মানে বাংলাদেশের সাথে যাদের সম্পৃক্ততা আছে, আমরা খুব বেশি করে সাফার। আগে হয়ে যেত 500-1000 হয়ে যেত, এখন 200-300 টাকা কামাতে অনেক মুশকিল হচ্ছে। আমরা চাই ওদের 5 দিন ভিসা দিন, তোরা আসবে তো আমরা খেতে পারবো, ওদের জন্য আমরা খেতে পারছি না। बांग्लादेश से आ रहा नहीं है तो थोड़ा हम लोग को परेशानी हो रहा है। हम लोग कभी रिक्शा वाले लोग का थोड़ा हो जाता, दाल रोटी चलता ही, वो लोग आता है तो इस वजह से वो लोग नहीं आ रहा, तो अभी हम लोग को भी दाल रोटी। তো অবস্থা তো খুবই খারাপ, ঠিক আছে। যেটা আগে চলছিল এই এরিয়াটা, আপনি মনে করেন মার্কো স্ট্রিট, সদর স্ট্রিট, আর আপনার যে এরিয়াটা আছে এই সবাই বাংলাদেশি উপরে ডিপেন্ড করে। কিন্তু এখন আপনি দেখতে পাচ্ছেন এদিকে মানে হোটেলে দেখুন, তারপরে কাপড়ে যেটা দোকান আছে, খাবারের দোকান যেটা আছে, সবাই মানে একটু অবস্থা খারাপ আছে। এটা আপনার টোটালি মানে বাংলাদেশি উপরে ডিপেন্ড করছে, তাহলে একটু অবস্থা খারাপ আছে, এই জন্য বাংলাদেশি না আছে। ব্যবসা ক্ষতি হচ্ছে 70-80% ক্ষতি হচ্ছে গত 4 মাস থেকে। তখন থেকে এখানে সমস্যা, এখানে একদম কাজ নেই। প্রত্যেক দোকান, হোটেল, যে খাবার দাবার দোকান আছে, সব বরাবর ক্ষতি হয়ে গেছে। সমস্যা তো অনেক আছে। আমাদের যতগুলো রুম আছে 90% তো ইনভ্যালিড, মতলব ভেকেন্ট নেই, খালি আছে। 10% আউট অফ 100%, only 10% we are providing the business. আর এটা দেখেন কি অবস্থা, ওদের হোটেলগুলোর অবস্থা কি সেটা দেখেন। মানে মার্কেট স্ট্রিটের ব্যবসাও একদম বসে গেছে, ব্যবসা শেষ, পুরো শেষ। মার্কেট স্ট্রিটের যত ব্যবসা সব শেষ, হোটেল বলেন, ট্রাভেলস বলেন, এই রোডে চলার রাস্তার জায়গা পাওয়া যায় না। এখন দেখছেন পুরো ফাঁকা, মানে একটা লোক দেখা যাচ্ছে না। এর থেকে
আরো বেলা হবে, দেখো এখন তো একটা দুটো বাস আছে, কিছু বাস আছে, লোক আছে, তারপর তো আরো কিছু দেখা যাবে না। সন্ধ্যাবেলা একবার এসে দেখেন মনে হচ্ছে একদম শুনশান, একদম মানে একদম মানে কলস্টন হয়ে গেছে। বাংলাদেশ থেকে কত লোকজন আসছে তাও এখন? এখন মানে ধরে নিন 10%, মানে 10% যদি আসছে তা আসছে, তাও নাই। তাও যে মানে ভিসাগুলো বাজা আছে, মানে এই তো লাস্ট এই ডিসেম্বর মনে হচ্ছে সব শেষ হয়ে যাবে, কিনা চুনা কিছু আছে। এই পরিস্থিতি ঠিক না হলে আপনাদের খুব সমস্যা। খালি আমাদের নেই, আমাদের এই পুরো এরিয়া, পুরো মার্কেট, পুরো এরিয়া, এখানে দিয়ে বড় টোটাল এর মধ্যেই চলে, টোটাল ব্যবসा शेष। ना सभी का मतलब नुकसान है। यहाँ समझिए बिजनेसमैन का लेकर के डॉक्टर लोगों का भी जो है सभी का नुकसान है, क्योंकि यहाँ जब बांग्लादेशी लोग नहीं आएंगे तो ट्रीटमेंट के लिए मोस्टली लोग आते हैं यहाँ पे। हाँ, अगर नहीं यहाँ पे ट्रीटमेंट होगा, नहीं डॉक्टर लोग देखेंगे तो फिर क्या है, उन लोगों को भी तो नुकसान है। तो सबको सोचना है, समझना है इस चीज को लेकर के। तो नहीं, बहुत जरूरी है सबको समझ करके चलना है, क्योंकि इससे जो है बहुत लोगों का अपना जिंदगी चल रहा है, सबका घर चल रहा है, समझे ना, यही सब बात है। पार्टी पॉलिटिक्स वाले को सबसे ज्यादा ये सब चीज के ऊपर ध्यान देना चाहिए। অবস্থা এখানে এখন ব্যবসা অনেক অবস্থা খারাপ, বাংলাদেশে ইন্ডিয়ানে এই যে ঝামেলা সৃষ্টি, এদের মধ্যে নিজেদের মধ্যে যদি কিছু মেনে নিতে পারতো অনেক ভালো হয়, সবারই একটা সুবিধা হয়। সবাই তো লস হচ্ছে, দুপক্ষ সরকারই তো লস, এই পক্ষ সরকার লস, ওই পক্ষ সরকার লস। তো এগুলোর মধ্যে নিজেদের মধ্যে ফাইসলা করলে সবথেকে ভালো। আমরা চাই এটা বাংলাদেশকেও বলছি এবং ইন্ডিয়ান সবাইকে বলছি যে নিজের মধ্যে সব মেনে নিতে পারে। এটুকুনি বলবো, আর কি বলবো। এমনিতে ব্যবসা পজিশন খারাপ, খুব সবাই খারাপ। যার ভিসা বাকি আছে তেই আসছে, যার ভিসা নেই ওরা ভিসা পাচ্ছে না। এর জন্য হোটেল এখানে ম্যাক্সিমাম বিজনেস বাংলাদেশি, 190% বিজনেস বাংলাদেশির জন্য চলছে। আমরা হোটেলগুলো আছে, রেস্টুরেন্ট আছে, ক্যাব আছে। ও না আসলে তো মার্কো স্ট্রিট ফাঁকা। মার্কো স্ট্রিট তো মোস্ট এক্সপেন্সিভ জায়গা। এই যে পুরো এরিয়ার মধ্যে হোটেল আছে, মেন রেস্টুরেন্ট আর হোটেল। তারপরে আমরা ক্যাব ড্রাইভার, ক্যাবের জন্য সমস্যা তো হবেই হবে। এই জন্য চলছে না ব্যবসা, তো অটোমেটিকলি না আসলে কি করে চলবে। জয় বাংলা হয়ে গেছে ওদের ব্যবসা। আমি ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের টাইমে পশ্চিমবঙ্গবাসীদের সতর্ক করেছিলাম। দেখেন, আমি পড়তেছি পুরাটা না, শেষ অংশ ওই সময় লিখেছিলাম। এটা লিখেছিলাম তখন আমাদের ভারতীয় পণ্য বয়কটের বিরুদ্ধে পশ্চিমবাংলার একাংশ কোমর বাইন্দা নামিছিল। আমি কইছিলাম যে বাংলাদেশের পশ্চিমবঙ্গকে দরকার নাই, পশ্চিমবঙ্গের বাংলাদেশকে দরকার আছে। একমাত্র বাংলাদেশ পারে আপনাদের অর্থনৈতিক দুরবস্থা দূর করতে, ভারতের দরিদ্র রাজ্যের তকমা দূর করতে। নিজের ভালো নাকি পাগলেও বোঝে, তো আপনারা বুঝতেছেন না কেন? আমি তখন কইছিলাম, আমি কয়ে রাখলাম, কারণ ভবিষ্যৎ দেখবে আমরা অন্তত জনগণের সাথে বিবাদে জড়ানোর বিষয়ে সতর্ক ছিলাম। আমি আবারও বলতেছি, আমাদের থামাইতে পারবেন না, কোনোভাবে চেষ্টা করে থামাইতে পারবেন না, দমাইতে পারবেন না, বৃথা চেষ্টা কইরেন না। আর ঘৃণার চাষাবাদ করতে চাইলে স্বাগতম, ওইটাও আমাদের চাইতে ভালো পারবেন না। চয়েস আপনার, বাইসা নেন। একটা সুস্থ স্বাভাবিক নাগরিকের সাথে নাগরিকের সম্পর্ক, নাকি চিরস্থায়ী ঘৃণা আর শত্রুতার সম্পর্ক? আমাদেরকে কি দৃষ্টিতে দেখে আপনি দেখেন? আমরা নাকি ভিখারি? বেটা, তোদের পার ক্যাপিটা আয় কোন জায়গায় জানিস তোরা? যাই হোক, ভারত শোনে নাই আমার সেই সতর্কবার্তা, এখনো এই কাম চালাই যাইতেছে। কিভাবে বাংলাদেশ থেকে যাওয়া মানুষজনকে ফুসলায়, উল্টাপাল্টা বুঝায়, বাংলাদেশের বিরুদ্ধে কথা বলাইতেছে দেখেন, শোনেন। লড়াই জেলায় থাকে আমার নাম কুকুরানি বিশ্বাস। আমাদের পুজো অর্চনা করার কায়দা নেই, উলুধ্বনি দেওয়ার কায়দা নেই, শঙ্খ বাজানোর কায়দা নেই, ঢাক ঢোল বাজানোর সঙ্গে সঙ্গে আসে প্রতিবাদ বলে যে বন্ধ করো। এখানে এরকম কোনো জিনিস ঘটেনি, এবং আমার এই গ্রামে মনে 500 ঘর মুসলমান আছে, আর আমরা মাত্র 30 ঘর আছি। আমরা কোনো সময় কোনো সমস্যার মধ্যে নেই। আমরা কোনো অত্যাচারে খুব আমরা ভালো আছি, হিন্দু মুসলিম আমরা খুব নিজের ভাই ভাইয়ের মতো নাই আমরা বসবাস করছি। আমি ভারতে যে বলেছে আমাদের গ্রামে এটা মোটে নাই। মা যে কথাটা বলছে আসলে এটা খুবই দুঃখজনক, এবং এটা ইন্ডিয়ার যে মিডিয়া ছিল আমার ধারণা ওদের একটা চক্রান্ত, ঠিক আছে, যে কারণে আজকে এই মা আছে শিকার হয়েছেন। আসলে আমি সমস্ত এই দেশবাসীর কাছে এবং জাতির কাছে আমি মার পক্ষ থেকে মার এই কথার এসে আমি ক্ষমা প্রার্থী, ঠিক আছে। আসলে এটা খুবই মানে অন্যায়জনক একটা কথা, এটা কারোরই আসলে মেনে নেওয়ার কথা না। তারপর এটা আমার কাছে খুব খারাপ লাগছে, আমি এর জন্য দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থী। এগুলো আছে আমি যা বলতেছি এইগুলো তুমি এই জায়গায় বলবা সবাইকে। তারপরে না না আমি যেটা না পারি আমি সেটা তো বলতে পারবো না, তার কাছে কি না তোমার বলতে হবে। তারপরে আমাকে বলতেছে এই বালি এই কাজগুলো করো, ওরে ব্যাগটা আমার কাছে কাছে দিয়ে বলতেছে যে ব্যাগটা কাকে নাও নিয়ে এরকম বলি দাঁড়াবো, এই ব্যাগটা একটা ঢুকাও, এই পার্স আছে এই যে পার্স, এই পার্সটা এই জায়গায় রাখো। আর চারিপাশে পুলিশ টুলিশ রয়েছে, তারপরে সাংবাদিকরা রয়েছে, একদম আমার সামনে উঠে পড়ে দিয়ে সমস্ত মিছে কথা বানায় আমাকে বলতেছে এইগুলো তো বলতে হবে। পাশে এইরকম পাশে সবাই এরকম পাশে রয়েছে, এই পাশে রয়েছে, এই পাশে রয়েছে, আর ওই ভয় দেখাচ্ছে আর বলতেছে কি যে এই কথাগুলো বলো, এই কথাগুলো বলো। আমি করছি কি না আমার যে সমস্ত যা কোনোদিন হয়নি তা আমি বলতে পারবো না, তাই বলে বলতেছে কি না তুমি এই কথাগুলো বলো, মাসিমা তুমি এই কথাগুলো বলো, আমাকে বারবার এইগুলো বলতেছে। কিন্তু এখন বাংলাদেশে এক ঐতিহাসিক মুহূর্ত হাজির হয়েছে। এমনকি জগন্নাথ হল থেকে হিন্দু শিক্ষার্থীরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মিছিল করেছে। জুলাই আগস্ট বিপ্লব বাংলাদেশকে বদলে দিছে।
এই পাটাতনের উপরে দাঁড়ায় আমরা ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণ করব। বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এক প্রাণ হইয়া স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করব। জগন্নাথ হলের হিন্দু শিক্ষার্থীদের আমার অভিনন্দন এবং শুভকামনা জানাই। আবার দেখেন বিজন কান্তি সরকার, উনি দিতেছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান, উনি কি বলতেছে দেখেন ইন্ডিয়া শয়তানি নিয়ে। এটা আসলে ভারত কোনো সাহায্য করে না। আমরা মনে করি যে ভারত যদি এই মায়া কান্নাটা না করে তাহলে আমরা ভালো থাকবো। তাদের খুব ভালো লাগে না আওয়ামী লীগের পতনটা, বরং আওয়ামী লীগ হিন্দুদের মন্দির ভাঙে, মন্দিরে কোরআন শরীফ রাখে, গোলমাল লাগায়, এই আশায় যে মানুষ মনে করে জামাত বিএনপিরা এটা করতেছে। আমরা এই আবেদন বিশ্ব সম্প্রদায়ের কাছে অবশ্যই আমাদের আছে, কিন্তু আমাদের নেইবার তো ভারত, এবং আমাদের ভারতের সাথে একটা সম্পর্ক আছে, কারণ আমাদের দেশের অনেক মুসলমান ভারত থেকে এসছে, অনেক হিন্দুদের আত্মীয় স্বজন ভারতে আছে। প্রতিনিয়তই ভারত বাংলাদেশের এই যে অবস্থাটা, এটা আমরা ভুলতে পারি না। এবং হিন্দুরা মনে করে যে আমরা যদি অসুবিধায় পড়ি, এই আওয়ামী লীগ এটা চালু করে যে ভারত আমাদের সাথে আছে, তোমরা যদি অসুবিধায় পড়ো ভারত তোমাদের সাহায্য করবে। তবে একটা বিষয় আমরা একটু স্বীকার করি, ভারতের মিডিয়াতে শুধুই বাংলাদেশ বিরোধিতা, এটা সত্য না, সর্বাংশে সত্য না। আজকে আমরা ভারতের মিডিয়াতে একটা ভিন্ন বয়ান দেখব, শুনেন। গত 15 বছর ধরে শেখ হাসিনার সরকার এক স্বৈরতন্ত্রকে দেশের উপরে চাপিয়ে দিয়েছিল। দেশের মানুষদের ভোটাধিকার ছিল না, দেশের প্রধান বিরোধী দলগুলোকে বাদ দিয়ে নির্বাচন হতো, আর সেই নির্বাচনে জিতে হাসিনা প্রধানমন্ত্রী হতেন। আচ্ছা, তখন ভারতবর্ষের কেউ কোনো রাষ্ট্রপ্রধান বাংলাদেশের দূতাবাসে ঢুকে হামলা করেছিলেন, দেশের গণতন্ত্র ফেরানোর কথা বলেছিলেন? আর ইসকনের 2-1 সন্ন্যাসীদের গ্রেপ্তার নিয়ে যারা এত উদ্বেগ, এত প্রতিক্রিয়া দিচ্ছেন, আন্দোলন করছেন, রাগে পেটে পড়ছেন, তারা একবারও একটা কথা বলেছিলেন? যখন জামাতের প্রধান আমিরকে কোন রকম আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই জেলে পুরে দেওয়া হয়েছিল, তাও আবার সেই জেলে যার হদিশ কেউই জানতো না। এইরকম একটা অবস্থায় আমরা খুবই হতাশ হয়েছি যখন মমতা ব্যানার্জি বাংলাদেশে জাতিসংঘের শান্তি সেনা পাঠানোর দাবি করছে। এটা মমতার জন্য পলিটিক্যাল হারিকিরি হবে। আপনারা জানেন আমি মমতা ব্যানার্জিকে অত্যন্ত পছন্দ করতাম, কিন্তু মমতা জানেন কিনা জানি না, উনার যেটা মুসলমান ভোট ব্যাংক, যার জন্য উনি ক্ষমতায় আসতে পারছেন, সেটা প্রো বাংলাদেশি। বাংলাদেশের সাথে পাঙ্গা নিতে গেলে তার মুসলমান ভোটাররা মুখ ফেরায় নেবে, ওর ভোটাররাই মুখ ফেরায় নেবে। এমনিতেই কলকাতা সুশীল শ্রেণীর ডাক্তার মেয়েটার ওই যে মৃত্যু নিয়ে সেটা আছে, আর বাংলাদেশ নির্ভর বিজনেসের যা অবস্থা, তাতে শুধু মমতা না, পুরা ভারত নাকে খত দিয়া বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নত করতে আগে আসবে। খালি ওয়েট করেন কয়েকদিন। তো এই শয়তানিটা কেন করতেছে ইন্ডিয়ান মিডিয়া আর পলিটিশিয়ানরা? আসেন এটা একটু বুঝে দেখি। ভারতের জন্য বাংলাদেশ ছিল একটা দুধের গাই, খালি দুহাইতো দুধ, দুহাইতো আর খাইতো। ভারতের পত্রিকাতে আসিছিল যে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যে রেমিটেন্স পায় সেটা চতুর্থ। যে দেখেন ইউএই মানে ইউনাইটেড আরব আমিরাত সেটা 1 নাম্বার, আমেরিকা 2 নাম্বার, সৌদি আরব 3 নাম্বার, আর বাংলাদেশ 4 নাম্বার। আপনি চিন্তা করতে পারেন একটা দরিদ্র ক্ষুদ্র প্রতিবেশীতে কি মজা। এটা তো শুধু চাকরি না, বাংলাদেশের সমস্ত ব্যবসা, আলু, পেঁয়াজ, বিদ্যুৎ, আইটি, সব জায়গায় আমরা খুঁজতে খুঁজতে দেখি কি যে নামে ফরাসি কোম্পানি, কাজ করতেছে ইন্ডিয়ান কোম্পানি। আমাদের ন্যাশনাল আইডি আছে না, এটা প্রিন্টিং, এটা আবার 3 কোটি আইডির কার্ডের প্রিন্টিং এর কাজ হবে। এটা খুঁজে খুঁজে দেখলাম এটা ফ্রান্সের সেলফ কোম্পানি এই কাজটা করে আর কি। সেলফ কোম্পানি ফরাসি কোম্পানি, আমরা খুঁজে দেখলাম না, কোম্পানি ফরাসি ঠিকই আছে, কিন্তু কামটা করে সব ইন্ডিয়ান। বুঝেছেন? সামনে ফ্রেঞ্চ কোম্পানি, পিছে ইন্ডিয়া। অথচ বাংলাদেশে অনেক কোম্পানি আছে ন্যাশনাল আইডি কার্ডের মতো কার্ড মেলা তারা ছাপাইতে পারে অনেক কম দামে, অনেক যোগ্য। একটা কোম্পানি না, মেলা কোম্পানি আছে। মেট্রো রেলের ডিসপ্লেতে দেখেছেন না হিন্দি লেখা, নানা ওয়েবসাইটে টাকার বদলে রুপি লেখা, এগুলো দেখেছেন না? কারা করতো? ইন্ডিয়ানরা করতো। আমরা ভারতীয় পণ্য বয়কট আন্দোলনে যা বুঝলাম যে ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনার দরকারই নাই, তাও এমন একটা ধারণা তৈরি করা হয়েছে যে ইন্ডিয়ান পেঁয়াজ ছাড়া আমাদের খাওয়া হয় না। আদানিকে দেওয়া হইলো এমন বিদ্যুতের একতরফা কন্ট্রাক্ট যেটা আবার পায়রাকে দেওয়া হয় না। দেখেন কয়লার দাম বেশি, তার সাথে 15% সুদ যেটা পায়রাতে নাই, আবার ইউনিট প্রতি কয়লার খরচাও বেশি। ইন্ডিয়ানদের ধারণা ওদের সাহায্য ছাড়া বাংলাদেশ টিকে থাকতে পারবে না, উল্টা বাংলাদেশ ছাড়া ইন্ডিয়া টিকে থাকতে পারবে না, না খেয়ে মরবে। দেখেন না, দেখিচ্ছেন না, কান্নাকাটি শুরু হয়ে গেছে। তো এইটার জন্য কি করতে হবে? এই যে মধু পাচ্ছিল, কি করতে হবে? হাসিনা ক্ষমতায় রাখো, কিছুই করতে হবে না। হাসিনা মাইরা কেইটা সাফা করে ফেলবে দেশের মানুষকে, তার বিরুদ্ধে যত রাজনৈতিক লড়াই হবে সারা দুনিয়া বলবে এরা জঙ্গি, এরা ইসলামী মৌলবাদী। এটা কাজ করতেছিল। কেন করতেছিল কয়ে দিই যদি ভুলে না যায়, কারণ পরিবর্তিত পরিস্থিতিতে জ্বালাই করে নেওয়া দরকার। আমেরিকা বুশের আমলে মুসলমানদের বিরুদ্ধে নিয়েছিল একটা পলিসি, সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধের পরিকল্পনা, মানে সারা দুনিয়া মুসলমান পিটাবে। এইটা সে সারা দুনিয়া ছড়ায়। ইন্ডিয়া কয় আরে আমরা তো সেই 47 সাল থেকে কাশ্মীরে ইসলামী জঙ্গিদের বিরুদ্ধে ফাইট দিতেছি, হামাক নাও, আমি মারিচ্ছি মুসলমানদের। হাসিনা কয় আরে আমরা তো সেই 1971 সাল থেকে এই জঙ্গিদের বিরুদ্ধে ফাইট করিচ্ছি, হামাক নাও। এই যে দেখো না জামাত, ওই তো জঙ্গি। আমেরিকা কয় আসো, তুমি আসো, তাই তুমি তো ছুডো, তোমার বড় ভাই ইন্ডিয়া দেখবে তোমাকে, ওর কথা মতো চইলো, আমার তো টাইম নাই। তো এভাবে শুরু হইলো হাসিনা ইন্ডিয়ার সংসার। প্রথম ভাতারা ছিল কংগ্রেস, তারপর কংগ্রেস ক্ষমতার থেকে পাশে লাথি দিয়া মোদি হটাই দিল,
হাসিনা তালাক হইল, হ্যাঁ, কিন্তু ইদ্যত কাল শেষ হওয়ার আগেই মোদির লগে নিকা বসলো। এটা দেশের মানুষ ঠিকই বুঝছিল যে হাসিনার ঠিকানা নিতেছে মোদির বিছানা। এটা করে দেখান না কি কি স্লোগান দিছিল আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা, বিপ্লবী ছাত্র জনতা, শোনেন। এই যে বাংলাদেশকে লুইটে নেওয়ার সুযোগ, হাসিনার পতনে হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনায় তারা উন্মাদ হয়ে গেছে। আমি কিন্তু কইতেছি সম্ভাবনা, এখনো হাতছাড়া হয়নি। তারা জানে হাসিনা বা হাসিনার দলকে ফিরাইতে পারবে না ক্ষমতায়। তাহলে তারা কি চায় এটা বুঝলে আপনি ভারতের পুরো স্ট্র্যাটেজি বুঝবেন। কি সেটা? আসেন সেটা দেখি। বাংলাদেশে ভারতের স্ট্র্যাটেজিক অ্যাসেট কি, মানে যেগুলো দিয়ে ভারত খেলে আর কি বাংলাদেশে কি? আওয়ামী লীগ তো বটেই, শুধু কি আওয়ামী লীগ? প্রথম আলো, ডেইলি স্টার, সিপিবি, উদিসি, ছায়ানট, মোস্তফা সরোয়ার ফারুকি, আসিফ নজরুল, টিআইবি, দেখেন এমন কি বিএনপির মধ্যে তার স্ট্র্যাটেজিক অ্যাসেট আছে। বিএনপির মধ্যে ইন্ডিয়ার লোক আছে। বিএনপি 11 আগস্টে বলছে ক্ষমতায় গেলে ভারতের সাথে সম্পর্ক ভালো রাখতে, দেখেছেন? 2 ডিসেম্বর তারিখে বলছে মেজর হাফিজ কয়েকদিন আগে ভারতের সাথে বিএনপি সুসম্পর্ক চায়। আবার দেখেন 27 সেপ্টেম্বর বলছে বিএনপি ভারতের সাথে সম্পর্কের বরফ গলতে শুরু করছে। তো বরফ গলা শুরু করেছিল কখন? এটা 23 সেপ্টেম্বর ভারতীয় হাই কমিশনের সাথে আলাপের পরে উঠে থেকে গরম আনিছে, তারপরে বরফ গলিচ্ছে গলিচ্ছে গলিচ্ছে। বুঝছাও তুই কি আলাপ হয়েছে? কিছু বলছে আমাদের? কইছে কয় নাই। ক্যাঙ্কা করে বরফ গলিচ্ছে। ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব মানে কি? মানে তো ট্রানজিট দিতে হবে, চাকরি দিতে হবে, পণ্য কিনতে হবে, চীনকে অ্যাক্সেস দেওয়া যাবে না, তবে চিকেন নেককে সুরক্ষিত রাখতে হবে, বিদ্যুৎ কিনতে হবে বেশি দামে, রোগী পাঠাতে হবে দলে 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 দলে। আর বাংলাদেশকে স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে মাথা তুলতে দাঁড়াইতে দেওয়া যাবে না। সীমান্তে একের পর এক বাংলাদেশিদের মেরে মেরে টাঙায় রাখবে কাটাতারে। আর কি? পানি বন্ধ করে দিবে সব নদীর, আর বন্যার সময় পানি ছেড়ে ডুবে দিবে। এটার নামই ভারতের বন্ধুত্ব। আবার ইন্ডিয়ান মিডিয়াত বিএনপির মহাসচিব মির্জা ভাই আবার কি কইছে দেখেন, আমি পড়ে শোনাচ্ছি ওদের। এদিকে ভারতের সঙ্গে শুধু বিএনপির নয়, বাংলাদেশের সবারই একটা সম্পর্ক রাখা উচিত। আপনি রাখেন, অন্য সবাই দেখেন কেন? কারণ আবার কইছে, কারণ হচ্ছে তারা আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী। তো কি হয়েছে? আমাদের বহু ক্ষেত্রে ভারতের সঙ্গে বাণিজ্য আছে, তাই নাকি? কি কি আছে? কইছে খাদ্যশস্য, চাল, ডাল, আদা, মশলা আমরা ভারত থেকে আমদানি করে থাকি। মির্জা ভাই পেঁয়াজটা বাদ পড়িছে, ওটা যুক্ত করে দিতেন। ভমা ভমা পেঁয়াজ। আদা কি ইন্ডিয়া থেকে আসে মির্জা ভাই? এই গাড়ি নিয়ে দেশ চালাইবেন? আদা আসে মিয়ানমার থেকে। আপনার প্রিয় পত্রিকা প্রথম আলো রিপোর্ট দেখেন, এডিটর সাহেব দেখে দেন, কুটি লিখেছে মিয়ানমার থেকে আসে। আদার মূল উৎস এখন মায়ানমার, আগে ছিল চীন। জি, আদা ইন্ডিয়া থেকে আসে না, আসলেও অল্প আসে আপনার হেসেলের জন্য। আপনার আবার ইন্ডিয়ান আদা তো পছন্দ, সেজন্য আপনার জন্য আনে আর কি, বুঝছাও? তো এই যে প্রথম আলো পত্রিকার জন্য কাইন্ডা যে বুক ভাষার মির্জা ভাই পড়া লাগবি তো নাকি? হ্যাঁ, তো পড়েন না, আপনি পড়লে তো ভুলটা করেছিলেন না। নাহলে আর্গুমেন্ট তৈরি করবেন কেন? হাঙ্কের মতো ইউটিউবার, 2 পয়সার ইউটিউবারদের কাছে ধরা খেবেন এভাবে। আবার দেখেন 8 ডিসেম্বর বিএনপির অঙ্গ সংগঠন বলে প্রয়োজনে ভারতের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ করবো। ওরে বাবা, নেতারা বলে এক কথা, বড় নেতারা বলে এক কথা, ছোটরা বলে আরেক কথা। বুঝি না আপনাদের পলিসি কি? আপনাদের পলিসি আগে ঠিক করেন, একটা পলিসি ঠিক করেন। 100টা পলিসি 100 জন কইলে তো মুশকিল, আমরা তো বুঝতে পারবো না, আমরা তো কম বুঝি, বুঝেন না, মুখ্য সূক্ষ্ম মানুষ। একজন কইবেন বন্ধুত্ব আর একজন কইবেন সশস্ত্র সংগ্রাম, কোনটা ঠিক এটা কন আপনারা? বিএনপির লোকেরা কয় সশস্ত্র সংগ্রাম করবে, আর এই বিএনপির লোকেরা আমাকে কয় উগ্রবাদী। দেখেছেন? হ্যাঁ, দেখেছেন কি অবস্থা? এই বিএনপি নাকি দেশ চালাবি। আচ্ছা, এবার আসুন জামাতের প্রসঙ্গে। আবার জামাতও বলে যে জামাত কখনো ভারত বিরোধী ছিল না। হ্যাঁ, আবার জামাত বলছে ভারতের বন্ধুত্ব চায়। কিন্তু ইন্ডিয়া কি কয়? জামাতের বন্ধুত্ব চায়। ইন্ডিয়া কাছে জামাতের সাথে ইন্ডিয়া কোনো সম্পর্ক করবে না, তাও হ্যাংলার মতো বারবার যাবি বারবার যাবি। আর তার তো মর্যাদা সম্পন্ন রাজনৈতিক দল হইতে তো জীবনের মতো এই কথা বলার কথা না। আচ্ছা, এটা বলেন জামাত ইসলামী ভাইরা বলেন, আপনার যদি জিজ্ঞেসই করে ভারতের সাথে বন্ধুত্ব চান কি, আপনি তো কইবেন ডিপ্লোম্যাটিক্যালি কইবেন আমরা সব দেশের সাথে বন্ধুত্ব চাই, কারোর সাথে শত্রুতা চাই না। কইলেই তো হয়। আলাদা করে ভারতের কথা কইয়া লাগে কেন আপনাদের? তার মানে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে সব অ্যারেঞ্জমেন্ট ইন্ডিয়ার সাথে বরাবর থাকবি। ইন্ডিয়ার ভয় হচ্ছে যদি নির্বাচন দেরি হয় তাহলে 2টা ঘটনা ঘটবি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে সংস্কার হবে, কিছুটা শক্তিশালী হবে, প্রতিষ্ঠানগুলোটা শক্তিশালী হবে। বিএনপি তাহলে দ্রুত জনপ্রিয়তা হারিতেছে, বিভিন্ন জায়গায় যা দখল টগল হচ্ছে না, এগুলা কিন্তু বিএনপির কোনো প্রেস্টিজ থাকিচ্ছে না। এটা বিএনপির নেতারা জানে কিনা জানি না, কয়া রাখলাম
আগে থেকে সতর্ক করে দিলাম, দ্রুত অজনপ্রিয় হইতেছে। তারপরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনাদের তো ছাত্র দলের কোনো পজিশন নাই। আওয়ামী লীগের প্রস্থানে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, সেই স্থানে যদি নতুন কোন রাজনৈতিক শক্তি দখল করে নেয়, তাহলে তো ইন্ডিয়ার সারা। কারণ ইন্ডিয়া জানে নতুন রাজনৈতিক শক্তি প্রবল ইন্ডিয়া বিরোধী হবে, তাই তার কাজ হচ্ছে প্রফেসর ইউনূসকে এই প্রচারণা দিয়া, হিন্দু নির্যাতন, অমুক তমুক দিয়া তার ব্যস্ত করে ভয় পাওয়া দেওয়া, যেন উনি তাড়াতাড়ি নির্বাচন দিয়ে চলে যান। আর এটা কাজ হইতেছে কবে? প্রফেসর ইউনূসের শিক্ষা উপদেষ্টা কইছে 1 বছরের মধ্যে নির্বাচন হবে। এরপরে আবার সবাই হাউকাউ করে উঠছে, না 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 না, এটা ব্যক্তিগত মতামত। অপূর্ব জাহাঙ্গীর এটা উনারে কইয়া দিছে ইন্ডিয়া, আমি কইলাম উনারে কইয়া দিছে ইন্ডিয়া। হাসিনার উন্নয়নের গল্প শোনাইতো উনি লিখেছিল, ভুলে যায় না। এটা সাহেব দেখান উনি কেমনে হাসিনারে তেলাইতো, দেখেছেন উন্নয়নের গল্প? এগুলো কাইনা তো বানাইছেন সব উপদেষ্টা, সব সফট বাকশালী করে উপদেষ্টা বানাইছেন আপনারা। দ্রুত নির্বাচন না হইলে, নতুন রাজনৈতিক শক্তি উত্থিত হইলে বাংলাদেশে ভারতীয় সমস্ত ইন্টারেস্ট জয় বাংলা হয়ে যাবে। এইটা ইন্ডিয়া সর্বশক্তি দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করতেছে। সে চাইতেছে দ্রুত নির্বাচন। এইটাই এত ভারতীয় ক্যাম্পেইনের মূলে, আর কিচ্ছু না। নির্বাচনের ঘোষণা আসবে, ভারতীয় সব ক্যাম্পেইন থেমে যাবে, আপনি লিখে নিন। এইবার প্রফেসর ইউনূসকে কই, এই যে ডিসইনফরমেশন ক্যাম্পেইন মেটার সাথে বসছেন দেখলাম, এইটা থেকে আপনার সরকারকে যারা রক্ষা করতে পারতো তারা তো নিষ্ক্রিয় হয়ে গেছে। 2 মাসে সিচুয়েশন পাল্টায় দেওয়া যায়। দেশের মানুষ জানে বন্দুকের গুল্লি মিস হইতে পারে, এই বান্দার পরিকল্পনা মিস হবে না। অনেক পরিকল্পনা দিচ্ছে, আপনার চোখে পড়ছে কিনা জানি না, কিন্তু এই মিডিয়া ক্যাম্পেইন ইউটিউবে এপিসোড কইরা বলার বিষয় না, অন্যগুলো ইউটিউবে এপিসোড কইরা কইছি। বলে দিলে তো ইন্ডিয়া পদ্ধতি পাল্টাই দেবে, তাই না? তাই এটা শুধু আপনারে কইতে হবে, আপনারে চাইতে হবে সাহায্য। আমরা বাহিনী নিয়ে ঝাঁপায় পড়বো। আমি আবারও বলি, আপনি এবং একমাত্র আপনি চাইলেই সাহায্য করব। বান্দা হাজির থাকবে। বিপ্লব করছি যেটুকুই ভূমিকা থাকুক, করছি তো, রাখছি তো, অল্প কম হোক বেশি হোক। বেকার খাটছি অনেক, অনেক কিছু স্যাক্রিফাইস করে এই কাজগুলো করি। তার খাটবো না তো বেকার, কারণ আপনার সরকার চরমভাবে বিপ্লবের শক্তিকে উপেক্ষা করছেন। আমেরিকা গেলেন, একবার কনক সারোয়ার আর ইলিয়াসের ডেকে ধন্যবাদ দিতে পারতেন না? দেন নাই তো। অনেকের সাথে দেখা করেছেন, এই 2টা মানুষের সাথে একটু দেখা করতে পারতেন না? দেখলেই চলে আসতো। ওদের ভূমিকা কি কম? যারা ফ্যাসিবাদের আমলে বিকল্প মিডিয়ার দায়িত্ব পালন করলো, তাদের সামান্য রিকগনিশন দেন নাই। উল্টা ফারুকের মতো মালরের উপদেষ্টা বানাইছেন, শফিকের মতো মুজিব প্রেমিকের বানাইছেন প্রেস সচিব। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় ক্যাম্পেইনকে নিউট্রালাইজ করার দায়িত্ব কার? আপনার প্রেস সচিবের। তো ওই কি দায়িত্ব পালন করতে পারে নাই? পারবে কেমন করে? তো জানি না কেমনে কাজ করতে হয়। ওর তো আগে একটা মিডিয়া স্ট্র্যাটেজি তৈরি করা উচিত ছিল, করিছে? করে নাই। আপনার তো জেনজেডের সাথে একটা কানেকশন তৈরি করা উচিত ছিল না? সেটা কে করে দিবে? প্রেস সচিবই তো করে দিবে। প্রেস রিলিজ দেওয়া কি মিডিয়া স্ট্র্যাটেজি নাকি? আর ওই যে সাংবাদিকদের সাথে কথা বলা, এটা মিডিয়া স্ট্র্যাটেজি নাকি? এটা তো না। মিডিয়া স্ট্র্যাটেজি অন্য জিনিস। ওই জানি না ক্যাঙ্কা করে মিডিয়া স্ট্র্যাটেজি তৈরি করা লাগে। আমি আর একটা এপিসোড করবো নি, ওই মিডিয়া স্ট্র্যাটেজি ক্যাঙ্কা করে তৈরি করতে হয়, কি কি মিডিয়া স্ট্র্যাটেজি করা যেতে পারে, তো করবো নি আর একটা পরে। তবে আপনি এই ইন্ডিয়ান ডিসইনফরমেশন এটারে ফাইট দেওয়ার জন্য যা যা করা দরকার, আমরা 2 মাসে আপনার পরিস্থিতি চেঞ্জ করে দেবো। কথা দিলাম। আওয়াজ দিবেন, আমরা আসবো। কন্ডিশন একটাই, আপনাকে প্রফেসর ইউনূস আপনাকে সাহায্য চাইতে হবে। সাহায্য না নিলে অসুবিধা নাই, জাতি জানলো আমরা তৈরি ছিলাম। নিজের কাছেও পরিষ্কার থাকবো, আমরা আমাদের কর্তব্য বিস্তৃত হই নাই। পরিকল্পনা তৈরি আছে, আপনার কাছের লোক আমাদের কাছে চাইছে, তৈরি করে রেখে দিছি, কিন্তু আপনাকে চাইতে হবে। না চাইলে দেব না। আপনি না চাইলে ওই পরিকল্পনা কাগজেই থাকবে, ওটা বাস্তবায়িত হবে না। আপনি চান, পরিকল্পনা বাস্তবায়িত হবে। এরপরে দেখবেন বিপ্লবকে কিভাবে রক্ষা করতে হয়, ইন্ডিয়ারে কিভাবে দৌড়ের উপরে রাখতে হয়, ওই কাম আমরা খুব ভালো পারি। দর্শক, ভারতকে এভাবে বাড়ি ফেলানো দরকার ছিল কি না? আপনাদের কি মন্তব্য? এই যে লালমিরাটের বিমান ঘাঁটিটা শুধুমাত্র চালু হয়ে গেলে শিলিগুড়ি থেকে শুরু করে এই জায়গাগুলো কিন্তু খুবই ভয়াবহ অবস্থা। মানে মিনিটের ভিতরে এটা আমাদের দেশের আয়ত্ত করে নিতে পারবে বাংলাদেশ, যদি বিমান ঘাঁটিটা লালমিরাটে হয়ে যায়। এবং ডক্টর ইউনূস সেটাই করতেছেন, যেন ভারত এই 7 সিস্টার্স যাওয়ার রাস্তাটাই বন্ধ করে দিতে পারে যদি ভারত কোনো বাড়াবাড়ি করে। ডক্টর ইউনূস এই খেলটা কেমন দিলেন? চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।